একটা হচ্ছে জমজমাট খেলা আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ খেলা। গুরুত্বপূর্ণ খেলা যখন জমজমাট খেলায় পরিণত হয় তখন কিন্তু সেটি বিস্ফোরণ হয়ে যায়। আমি বলতেছিলাম আইপিএল এর 15তম ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস কলকাতার মাঝখানে যে ম্যাচটি আজকে অনুষ্ঠিত হবে, তো বুঝতেই পারতেছেন এই ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ। দুটি দলই কিন্তু তিনটা করে ম্যাচ খেলেছে, এর মাঝখানে কিন্তু একটা করে জয়লাভ করছে, কিন্তু দুটি দলই কিন্তু ছন্দে নাই। বুঝতে পারতেছেন তো, সানরাইজ কিন্তু প্রথম ম্যাচে 266 করার পরে যে একটু জয়লাভ করছে, বাকি দুটো ম্যাচ কিন্তু তারা জয়লাভ করতে পারে নাই। কলকাতা কিন্তু প্রথম ম্যাচে আরসিবির সাথে তাদের নিজেদের মাটিতে হারছে, এরপরে মাঝখানে একটা ম্যাচ তারা জয়লাভ করছে, তাও ডিককের অনবদ্য ব্যাটিং এর কারণে। এরপরে কিন্তু দেখেন তাদের কোনো ব্যাটিং এর অর্ডারে কোনো ছন্দই নেই। ভেঙ্কটেশ এত দাম দিয়ে কেনা একটা প্লেয়ার, তিনি কোনো পারফরমেন্স দিতে পারতেছে না। অজঙ্ক্য রাহানে পারফরমেন্স দিতে পারতেছে না, অ্যান্ড্রু রাসেল পারফরমেন্স দিতে পারতেছেন না, রিঙ্কু সিং পারফরমেন্স দিতে পারতেছে না। ওইদিকে যদি আপনি সানরাইজ হায়দ্রাবাদে যান, প্রথম ম্যাচকে যদি বাদ দেন, ঈশান কিষান 2 ম্যাচে ফ্লপ, ট্রেভিস ফ্লপ, এমনকি ক্লাসেন ভালো খেলতে পারতেছেন না। লাস্ট ম্যাচে যে একটু সুযোগ তিনি পেয়েছিলেন, তিনি যদি কাজে লাগাইতে পারতেন, তিনি এত তাড়াহুড়োর মাঝখানে খেলতেছিলেন, তো বুঝতেই পারতেছিলাম না তিনি কি চাইতেছিলেন। সানরাইজ হায়দ্রাবাদ প্রথম থেকে যে একটা ইন্টেনশন নিয়ে খেলতেছে, বুঝতেই পারতেছে না তাদের ইন্টেনশনটা কি। তারা কোনো ম্যাচেই বিশ্ববার খেলতে পারতেছে না, প্রথম ইনিংস যদি বাদ দেন, প্রথম ম্যাচটা যদি বাদ দেন। আপনাদের মনে পড়ে কি 2024 সালের ফাইনালের কথা? ওই ফাইনালের ম্যাচটিতে কিন্তু কলকাতা আর সানরাইজের মাঝখানে হয়েছিল, কলকাতা কিন্তু সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছিল। তো ওইটি প্রতিশোধ কি নিতে পারবে সানরাইজ হায়দ্রাবাদ? কিন্তু কিভাবে নেবে? তাদের ব্যাটিং তো ওইভাবে ক্লিক করতে পারতেছে না, কারণ তারা যেভাবে প্রথম থেকে 260, 70 বা 300 করার জন্য মরিয়া হয়ে থাকে, তাদের ব্যাটিং অর্ডার তো কলাপস করে যাচ্ছে। এখন কলকাতাও কিন্তু ওই ধরনের ব্যাটিং অর্ডার দিতে পারতেছে না। তো এই ম্যাচটি নিয়ে কিন্তু টানটান একটা উত্তেজনা বিরাজমান হবে। আপনারা যদি খেয়াল করে থাকেন, এই দুই দলের উল্লেখযোগ্য পারফরমেন্সের মাঝখানে ঈশান কিষানের 100 আর ডিককের 97 বা 90 প্লাস যে ইনিংসটি ছিল, এটি ছাড়া আর কোনো উল্লেখযোগ্য ইনিংস কিন্তু আপনারা খুঁজে পাবেন না। এখন বুঝতেই পারতেছেন, যদি একটা ম্যাচ যদি তারা হেরে যায়, তাহলে কিন্তু তাদের কি হবে, 4টা ম্যাচ থেকে একটা ম্যাচ তারা জয়লাভ করছে, আর একটা দল 4টা থেকে 2টা, তারা কিন্তু একটু, একটা দল যে জিতবে তারা কিন্তু একটু টপে চলে যাবে, আর একটা দল কিন্তু একদম তলানিতে পড়ে যাবে। এই পর্যন্ত কিন্তু টোটালে কোনো দলই কিন্তু 4টা ম্যাচ খেলা নেই। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের জন্য কিন্তু খুবই একটি ভয়ানক একটা ম্যাচ। যেই হারবে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে, মানে এইবারে আইপিএল থেকে তারা ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতবার যেহেতু তারা ফাইনাল খেলছে, সুতরাং বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে কিন্তু কোন ধরনের আক্ষেপ থাকবে যদি তারা এইবারে টুর্নামেন্টে প্লে অফসে না যেতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন এই ম্যাচের গুরুত্বপূর্ণ কতটুকু। এখন কিভাবে তারা দলটাকে সাজাবে? এখন যদি ন্যূনতম যদি কোনো পরিবর্তন না করে, তাহলে তো রেজাল্ট তো একই রকম হবে। অ্যাটলিস্ট যদি তারা ব্যাটিংয়ে যদি অ্যাপ্রোচটা পরিবর্তন না করে, বলতেছিলাম সানরাইজ হায়দ্রাবাদের কথা, সানরাইজ হায়দ্রাবাদ যেভাবে এত মরিয়া হয়ে খেলতেছে, তারা দেখেন 16তম ওভারে আউট হয়ে যাচ্ছে, এমনকি 8-10 বল হাতে রেখে তারা আউট হয়ে যাচ্ছে। এটা তো টি20 ফরম্যাটে অকল্পনীয়। দেখেন যেখানে বলাররা তাদেরকে আউট করে দিতেছে 8 বল, 10 বল, 15 বল, 20 বল, 25 বল হাতে রেখে, তো ব্যাটিং কিভাবে করবে ভাই তারা? হ্যাঁ, আমাদের রানের প্রয়োজন, কিন্তু রান করতে হবে আমাদের পার্টনারশিপের মাধ্যমে। ক্রিকেট এটা কি বলে, ক্রিকেটের এই নিয়মের বাইরে যদি আপনি যান, তাহলে কিন্তু আপনি করতে পড়তে হবে, যেটা কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ ইচ্ছা করে 2বার করতে পড়ছে। এখন কলকাতার মাটিতে কিন্তু স্পিনিং একটা কন্ডিশন হবে, যেখানে বরুণ চক্রবর্তী আর নারায়ণের বিরুদ্ধে আপনাকে খেলতে হবে। সুতরাং বুঝতেই পারছেন, ওইখানে যদি আপনি পা পিছলে যান, তাহলে কিন্তু কলকাতার পাল্লা ভারী হয়ে যাবে। আর যেহেতু কলকাতা এখানে হোম কন্ডিশনে খেলতেছে, সুতরাং বুঝতেই পারছেন কলকাতা কিন্তু একটু মরিয়া হয়ে থাকবে, আর কলকাতার কিন্তু যেটা খুবই প্রয়োজন। আর ভেঙ্কটেশ আয়ারের কথা কি বলবেন? ভেঙ্কটেশ আয়ার যেভাবে পারফরমেন্স দিতেছে না, আমার মনে হচ্ছে কলকাতার একটু অ্যাপ্রোচটা পরিবর্তন করা দরকার। বিশেষ করে সুনীল নারায়ণ কিন্তু রান করতে পারতেছে না, যেহেতু রান করতে পারতেছে না, আমি তাকে ওপেনিং স্লটে রাখতে চাচ্ছি না, আমি সরাসরি ভেঙ্কটেশ আয়ারকে ওপেনিংয়ে দিতে চাচ্ছি। আপনাদের মতামতটিকে আপনারা কমেন্টস করে জানাবেন। সানরাইজ হায়দ্রাবাদে একটা সমস্যা যদি আপনাদের কাছে তুলে ধরি, সেটা হচ্ছে ব্যাটিং অর্ডার কিন্তু খুবই শর্ট। আপনারা যদি খেয়াল করে থাকেন, 1 নম্বরে ট্রাভিস হেড, 2 নম্বরে অভিষেক শর্মা, 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 5 নম্বরে ক্লাসেন, 6 নম্বরে অভিনব মনোহর, 7 নম্বরে প্যাট কামিন্স। বুঝতেই পারতেছেন 7 নম্বরে যদি প্যাট কামিন্স খেলে তাহলে কি হয়? অন্যান্য দলে দেখতে পান কি 8 নম্বর পর্যন্ত সলিড ব্যাটসম্যান। প্যাট কামিন্স মোটামুটি ভালো খেলতে পারে, কিন্তু তিনি ক্যামিও খেলার জন্য প্রযোজ্য, তিনি ম্যাচ উইনিং ইনিংস দিতে পারবে না। হ্যাঁ, দিতে পারবে কোন সময়, ওই ঝড়ে বগে 15টার মাঝখানে একটা দিতে পারবে, তো এটা কিন্তু কাউন্টেবল না। আমি এখানে মনে করি যে এখানে যদি অ্যাডাম জাম্পাকে তারা ড্রপ করে ফেলে, কিছু করার নেই, যেহেতু আপনার ফরেন আপনি ক্যাটাগরিতে আপনি কি কাকে নিয়েছেন, ক্যাপ্টেন বেছে নিয়েছেন, তাহলে তো প্যাট কামিন্সকে আপনি খেলাতে হবে। অ্যাডাম জাম্পার জায়গায় যদি আপনি শ্রীলঙ্কান কামিনো মেন্ডিসকে ঢোকাই দেন, তাহলে কিন্তু সে আপনাকে অব্রেক বোলিংয়ের সুযোগ এনে দেবে। কলকাতাতে কিন্তু বোলিং ফ্রেন্ডলি একটু উইকেট, স্পিনিংয়ের কথা বলছি, তখন কিন্তু আপনার ব্যাটিং অর্ডারটা একটু লম্বা হয়ে যাচ্ছে। আপনাদের মতামত একটু জানাবেন। 2024 সালের ব্রেকআউট প্লেয়ার কিন্তু ছিল কামিনো মেন্ডিস। টেস্টে বলেন, যে ব্যক্তি টেস্টে ভালো ব্যাটিং করতে পারে, সে নিঃসন্দেহে সকল ফর্মেটে ভালো ব্যাটিং করতে পারে। আপনাদের তো মিডল অর্ডারে এমন একজন ব্যাটসম্যান প্রয়োজন, যেখানে একটু ধরে সয়ে খেলতে পারে। বাকি সকল ব্যাটিং কিন্তু বিস্ফোরক ব্যাটসম্যান। সুতরাং বুঝতেই পারতেছেন, আমি চাইবো যে অন্তত কলকাতার বিপক্ষে ম্যাচটাতে কামিনো মেন্ডিসকে দলে ঢোকানো, অন্য কোনো বিকল্প তো আমি দেখতে পাচ্ছি না। অ্যাডাম জাম্পাকে দলের থেকে বের করে দিতে হচ্ছে। কামিনো মেন্ডিস যে শুধুমাত্র ব্যাটাতেই পারদর্শী, বিষয়টি কিন্তু এরকম না। তিনি কিন্তু 21টি টি20 ম্যাচ খেলেছেন এবং ওই ম্যাচে কিন্তু 23টি তিনি উইকেট নিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন তাকে কিন্তু একটা সুযোগ দেওয়া যেতে পারে, এবং কলকাতা থেকে ভালো সুযোগ কিন্তু আর পেতেই পারে না। আপনারা যদি কলকাতার মিডল অর্ডার খেয়াল করে থাকেন, রঘুবংশী, রিঙ্কু সিং, রামাদেব সিং, অ্যান্ড্রু রাসেল, তারা কিন্তু কেউ পারফর্ম করতে পারতেছে না। তার মানে কি?
কলকাতার মাঝখানে একজন কিন্তু অভিজ্ঞ ব্যাটসম্যানের প্রয়োজন রয়েছে। অভিজ্ঞ ব্যাটসম্যান কিন্তু তাদের বেঞ্চে রয়েছে। আমি বলতেছিলাম রবেন পাওয়েলের কথা, তিনি কিন্তু একজন ডিস্ট্রাকটিভ একজন ব্যাটসম্যান, সুতরাং বুঝতেই পারতেছে তাকে যদি দলে ঢুকানো যায় তাহলে কিভাবে ঢুকাইবেন, ঢুকালে কিন্তু দলটি কিন্তু অনেক স্ট্রং হয়ে যায়। আমি বলতেছিলাম স্পেন্সার জনসনকে যদি আপনি বাদ দিয়ে দেন, অভিনব মনোহরকে যদি আপনি খেলান, এমনকি চেতন সাকরিয়া তাকে যদি আপনি দলে ইনক্লুড করেন, তাহলে কিন্তু দলটা শক্তিশালী হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন, দেখেন আইপিএল তো রান খাবে, যে কোনো বলারে আপনি নেন না কেন, আপনি তো 4 ওভারে মিনিমাম 30-35 রান যাবে, কিন্তু ব্যাটিংটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার সাব এখানে দলে ইনক্লুড হওয়ার পরে কিন্তু পুরো বলারের এখন দাও খাওয়া নাই, এখানে কিন্তু ব্যাটসম্যানের যুগ চলে আসছে। এখন যে যত বেশি রান করতে পারতেছে তার জেতার সম্ভাবনাটা তত বেশি হয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে কলকাতা যদি রবেন পাওয়েলকে খেলায় তাহলে কিন্তু তাদের মিডল অর্ডারটা একটু দেখতেও ভালো লাগতেছে, তখন কিন্তু মনে করেন ফ্লেক্সিবিলিটি বেড়ে যাচ্ছে। দেখেন গত ম্যাচের কথা যদি আপনাদের মনে পড়ে, 6 ওভার 6 বলের মাঝখানে তাদের 5 উইকেট নেই, এমনকি মনীষ পান্ডেকে যখন তার ইম্প্যাক্ট সাব হিসেবে খেলাচ্ছে সেও কিন্তু ওই ধরনের কোনো পারফরমেন্স দিতে পারে না। তার মানে কি তাদের ব্যাটিং অর্ডারের মাঝখানে ওই ধরনের কিন্তু এবার দক্ষতাই নেই। আপনি যদি কলকাতা এবং সানরাইজ হায়দ্রাবাদ দুটি দলকে পাশাপাশি রাখেন তাহলে আপনি দেখতে পাবেন সানরাইজ হায়দ্রাবাদের মাঝখানে 11 জনের মাঝখানে আমি যে নামগুলো বলবো 10 জন প্লেয়ার ইন্টারন্যাশনাল ফরম্যাটে এখন খেলতেছে। আর যদি কলকাতার দিকে তাকান 4 থেকে 5 জন বা ম্যাক্সিমাম 6 জন আপনি পাবেন। এরপরে ডিকক অবসরপ্রাপ্ত এন্ড্রু রাসেল দলের সাথে খেলে না, রাসেল খেলে না, সুতরাং বুঝতেই পারছেন এই ধরনের প্লেয়ারগুলো দিয়ে আসলে হচ্ছে না। অন্যদিকে রবেন পাওয়েল কিন্তু কারেন্ট প্লেয়ার, সুতরাং তাকে যদি চান্স দেওয়া যায় তাহলে কিন্তু তিনি ভালো করতে পারেন। আমি আগেই বলেছিলাম এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, কেউ কিন্তু কাউকে ছাড় দিতে চাইবে না, যেহেতু কলকাতার মাটিতে খেলা, কলকাতার একটা অ্যাডভান্টেজ রয়েছে। তাই বলে যে সানরাইজ হায়দ্রাবাদ তাদেরকে ছেড়ে দিয়ে খেলবে বিষয়টা কিন্তু এরকম না। গতবারের ম্যাচের যে ফাইনালের প্রতিশোধ তারা নিতে চাইবে। এখন তাদের প্লেইং ইলেভেনটি কিরকম হয় সেটি এক নজরে আপনাদেরকে ডিসপ্লেতে দেখিয়ে আসি। 1 নম্বর ট্রাভিস হেড, 2 নম্বর অভিষেক শর্মা, 3 নম্বর ঈশান কিষান, 4 নম্বর নীতিশ কুমার রেড্ডি, 5 নম্বর কামেরো মেন্ডিস, 6 নম্বর হেনরি ক্লাসেন, 7 নম্বর অভিনব মনোহর, 8 নম্বর প্যাট কামিন্স, 9 নম্বর হার্ষাল প্যাটেল, 10 নম্বর রাহুল চাহার, 11 নম্বর মোহাম্মদ শামি। আমি কিন্তু আমার দলে আমি কামিন্ডো মেন্ডিসকে ঢুকিয়ে দিয়েছি, এখানে আমি অ্যাডাম জাম্পকে দল থেকে বের করে দিয়েছি, যদিও এটা কিন্তু সাজে না, যেহেতু কলকাতার মাটিতে স্পিনিং কন্ডিশন, কিন্তু দলের ভালোর জন্য আমাকে সেটা করতে হচ্ছে। এখন যদি কলকাতার দলকে সাজাই তাহলে কেমন দেখা যায় সেটা একটু করে আসে। 1 নম্বরে ডিকক, 2 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 3 নম্বরে অজিঙ্ক্য রাহানে, 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে এন্ড্রু রাসেল, 7 নম্বর রমনদীপ সিং, 8 নম্বর সুনীল নারায়ণ, 9 নম্বর হর্ষিত রানা, 10 নম্বর স্পেন্সার জনসন, 11 নম্বর বরুণ চক্রবর্তী। এখন রবেন পাওয়েলকে আপনি দলে কিভাবে ঢোকাবেন? ওভারসিজ ক্যাটাগরিতে 4 জন তো ফিল আপ হয়ে গেছে, সুতরাং একটি অপশন রয়েছে, আপনার যদি স্পন্সর জনসনকে দল থেকে বিতাড়িত করে দেন, বিতাড়িত মানে বেঞ্চে যদি বসায় দেন, তখন কিন্তু আপনার জন্য ওভারসিজ ক্যাটাগরিতে একটা স্লট খালি হয়ে যাচ্ছে এবং দেশি ক্যাটাগরি থেকে আপনাকে 2 জন প্লেয়ারকে দল ঢোকাতে হবে। চেতন সাকিরও রয়েছেন, বৈভব আরোরা রয়েছেন, সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু যদি দলে ঢুকে যায় তাহলে কিন্তু এই প্লেয়ারটি দলে খেলার সুযোগ হয়ে যায়। আমি কিন্তু এই প্লেয়ারটিকে দলে ঢোকানোর জন্য আপনার চেষ্টা করতেছি। এখন দেখা যায় কলকাতার টিম ম্যানেজমেন্ট কোন ধরনের প্ল্যানিং করে। আর আমি কিন্তু আরেকটি ম্যাসিভ পরিবর্তন করে ফেলেছি, যে তো সুনীল নারায়ণ ওপেনিং স্লটে ভালো খেলতেছে না, কোনোভাবে তাকে দিয়ে হচ্ছে না। তিনি গত আইপিএল এর পরে থেকে এমন কোনো টুর্নামেন্টে তিনি এমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেনি ওপেনিং স্লটে। তিনি কিন্তু সারা বিশ্বে কিন্তু টি-20 ফরম্যাটে এখন ওপেনিং করে থাকেন, কিন্তু গত আইপিএল এর পর থেকে তার কোনো পারফরমেন্স নেই। সুতরাং বুঝতেই পারতেছেন তাকে ওপেনিংয়ে নামিয়ে দলের একটা উইকেট পতন ঘটিয়ে কোনো লাভ হচ্ছে না। তাই আমি সরাসরি ভেঙ্কটেশ আয়ারকে ওপেনিংয়ে পাঠাতে চাচ্ছি, দেখা যাক তিনি ওইখানে কোন ধরনের পারফরমেন্স করতে পারেন। 2024 সালের আইপিএল এর ফাইনালে যারা মুখোমুখি হয়েছিল ওই দুটি দল এমন একটা সময় মুখোমুখি হচ্ছে যে তাদেরকে ডু অর ডাই ম্যাচের মতো আমি বলবো, তাদেরকে জয়লাভ করতে হবে, আদারওয়াইজ তারা একদম টেবিলের তলানিতে পড়ে যাবে। এই কথাটি আমি আগেও বলেছিলাম। সুতরাং বুঝতেই পারতেছেন এই ম্যাচটি থেকে কিন্তু চোখ সরানোর কোনো সুযোগই নেই। তো আমি আবারও বলতেছি দলের কিন্তু দুটি দলের কিন্তু পরিবর্তন প্রয়োজন। সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু ব্যাটিং 6 এর পরে কিন্তু নাই, তাদের কিন্তু ব্যাটিং অর্ডারকে যদি বাড়াতে হয় তাহলে কামিন্ডো মেন্ডিসকে দলে ঢুকাতে হবে, তাতে কিন্তু বিকল্প খুবই কম। আপনি যদি অন্যদিকে কলকাতার দিকে তাকান, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। কলকাতা কিন্তু ইচ্ছা করলে ফ্ল্যাকচুয়েট করতে পারতেছে ব্যাটিং অর্ডারে, এমনকি দলে ব্যাকআপ প্লেয়ার রয়েছে, মঈন আলী রয়েছেন, রবেন পাওয়েল রয়েছেন, অন্যান্য প্লেয়ার রয়েছেন, কিন্তু ওই ধরনের অপশন কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের কাছে খুবই কম। তাই সানরাইজ হায়দ্রাবাদকে আমি বলবো তাদেরকে যদি ভালো খেলতে হয় তাহলে একটি সুযোগ, তাহলে ধৈর্যই খেলতে হবে। আপনি যদি প্রথম থেকে একদম 300 রান টার্গেট নিয়ে খেলেন, হ্যাঁ 300 তো হয়ে যেতে পারে, তো কোনভাবে হবে? যখন কোনো একটা ব্যাটসম্যান ফ্লোতে চলে আসবে বা ফ্লো আপনি তো মনে করেন যে প্রথম বলে আপনি হিট করবেন, তাহলে কি করতে পারবেন? দেখা যাবে যে কলকাতার মাটিতে 150 রান আগের প্যাকেট হয়ে যাচ্ছেন, কলকাতা কি করবে 12 ওভারে খেলা জিতে যাবে।